আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিবি কর্তৃক 2024 সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানবন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে। প্রথমে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা। প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি 1 থেকে 16 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি 17 থেকে 34 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি 47 থেকে 74 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি 75 থেকে 100 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি 103 থেকে 107 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এখান থেকে পড়তে হবে 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157 এবং 165 থেকে 175 পৃষ্ঠা। এখন তোমাদের মূল্যায়ন কাঠামো যদি আমরা দেখি, 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। এই 30% শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাবে। সেখানে দেখবে যে অষ্টম শ্রেণীর বাংলা নামে একটা প্লেলিস্ট আছে। এখানে গেলে দেখবে যে প্রত্যেকটা পৃষ্ঠার উপর যে কাজগুলো আছে সেগুলো করে দেওয়া আছে। সেগুলো ভালো মতো যদি তোমরা করো তাহলে কিন্তু 30% শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের হয়ে যাচ্ছে। আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 100 নাম্বার একটা পরীক্ষা হবে, সেটাকে 70%-এ কনভার্ট করা হবে। তো এখানে তোমাদের সামষ্টিক মূল্যায়ন মানবন্টন দেওয়া আছে। আমরা মানবন্টন নিয়ে আলোচনা না করে সরাসরি নমুনা প্রশ্নে চলে যাব, তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা আগের ভিডিওতে মানবন্টন এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আর এই হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। ওই যে ভিডিওগুলোর কথা বললাম সেগুলো যদি তোমরা দেখো, দেখবে এখান থেকে কিন্তু 30% তোমাদের খুব সহজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, শিক্ষকদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে। ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন এবার তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করবেন। সো এই হচ্ছে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণী বিষয় বাংলা, নৈবত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে আমরা দেখব নৈবত্তিক অংশ। এর মান কত? 25। বহু নির্বাচনী অভিক্ষার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 নম্বরের জন্য, এবং 1 শব্দে বা 1 বাক্যে উত্তর লিখবে 16 থেকে 25 নম্বরের জন্য। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বরে আছে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? অঘোষধ্বনি, অল্পপ্রাণধ্বনি, ঘোষধ্বনি নাকি মহাপ্রাণধ্বনি? এখানে উত্তরটা দেওয়া আছে, উত্তর হচ্ছে কি খ নাম্বার, অল্পপ্রাণধ্বনি। তারপর 2 নম্বর প্রশ্নে কি আছে? অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অসংখ্য, 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 অসংখ্য। ঘ নাম্বারটা অসংখ্য। তারপর 3 নম্বরে আছে কি? রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে, বাক্যে বিধেয়ের সম্প্রসারণ কোনটি? রোজ সকালে রনির ছোট ভাই টেবিলে বসে নাকি রোজ সকালে টেবিলে বসে? সঠিক উত্তর ঘ নাম্বার, রোজ সকালে টেবিলে বসে। তারপর 4 নম্বরে আছে স্বাদ হলো তরকারি স্বাদ চেখে দেখি, বাক্যের দাগান্বিত অংশগুলোকে শব্দগুলোকে কি বলে? এই যে স্বাদ, তারপর স্বাদ, এগুলো হচ্ছে কি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। ঠিক আছে? 5 নম্বরে আছে কি? কীট প্রত্যয়ের উদাহরণ নিচের কোন শব্দে আছে? শত্রুতা, মিশুক, কবিত্ব নাকি মেঘলা? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, মিশুক। 6 নম্বরে আছে অধিযোগবাসী অধিবাসী, এখানে অধি উপসর্গটি কোন অর্থ দোতানা প্রকাশ করে? মধ্যে, বৃহৎ, বিশেষ নাকি ঊর্ধ্বে? উত্তর হবে কি ক নাম্বার, মধ্যে। তারপর 7 নম্বর প্রশ্নটা দেখো, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? প, খ, গ নাকি জ? সঠিক উত্তর হচ্ছে প। তারপর 8 নম্বরে আছে মানি সর্বনামে ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? ও দাদি তোমার হলো কি? মান্না সঙ্গে সঙ্গে চেঁচান, তোকে কি করতে হবে মনে আছে তো? আপনি অপারেশনে অংশ নিয়েছেন। উত্তর হবে ঘ নাম্বারটা। তারপর 9 নম্বরে আছে শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে কী হবে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি এবং সমাজ। 10 নম্বরটা আছে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধন্যধ্বনি নাকি দন্তধ্বনি? সঠিক উত্তর খ নম্বরটা, তালব্যধ্বনি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের থন চুরি। 11 নম্বর প্রশ্ন, চরণদ্বয়ে যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হচ্ছে প্রভাবশালীদের শোষণ, শোষিতের সকরুণ অবস্থা, দারিদ্র্যের অধিকার হরণ। নিচে কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 12 নম্বর আছে ঘোড়ার দেখাশোনা করে যে এক কথা তাকে কী বলে? ফিরিঙ্গি, থুনুরি, সহিস নাকি ফরাস? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, সহিস বলে। সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেবো বারে বারে।
ফল দেব ফুল দেব দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হচ্ছে কি? বৃক্ষের অবদান, বৃক্ষ নিধনের কুফল, নাকি বৃক্ষরোপণের আহ্বান? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 14 নম্বরে আছে তোমরা যেখানে সাথ চলে যাও আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? মর্তপ্রীতি, সাজাত্যপ্রীতি, প্রকৃতিপ্রীতি, নাকি স্বদেশপ্রীতি? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, স্বদেশপ্রীতি। শেষ প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15 নম্বরটা। ভজলে মানুষ পাবি রে তুই অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন। চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা কি? সাম্যবাদ, মানবতাবাদ, নাকি মানবপ্রেম? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, সাম্যবাদ এবং মানবতাবাদ, মানে 1 ও 2। এবার দেখবো আমরা হচ্ছে যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে সেগুলো। 16 নম্বর, রাখাইল্লা রয়ে গেল নাও ঘোড়াও উক্তিটিতে ভাষার কোন নীতি ব্যবহৃত হয়েছে? 17, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? 18, সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো। 19, মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। 20, চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? 21, সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো। 22, পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? 23, কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছিল? 24, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্র নাম কি? 25 নম্বর হচ্ছে হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? এবার আমরা দেব রচনামূলক প্রশ্ন, 75 নম্বর থাকবে এখানে। প্রথমে আলোচনা করবে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা হচ্ছে 2 নাম্বার করে, 20 নাম্বার। 1, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝিয়ে লেখো। 2, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? 3, আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে রবীন্দ্রনাথ ঠাকুরের একথা বলার কারণ কি? 4, দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? 5, দু বোকা এটা আর এমন কি যোগ, এর যে বড় যোগ্য আছে এই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6, তবু জানি কোনো দিন পৃথিবীর ফিরে হারাবো না তারে আমি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? 7, গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। 8, ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বলা হয় কেন? 9, যে শব্দকে ভালোবাসি খুব শব্দকে আদর করে যে সুখ পায় সেই হতে পারে কবি কথাটি বুঝিয়ে লেখো। এবং 10 নম্বর হচ্ছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন? এরপরে যে আলোচনা করবো আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে, দৃশ্য পটবিহীন প্রশ্ন। এখান থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 11 নম্বরে হচ্ছে কি নিচে শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য লেখো। শব্দগুলো কি কি আছে? নির্গমন, বিজয় পতাকা, মুখচন্দ্র, বিজ্ঞান, কানাকানি, সৌন্দর্য, চিরসুখী, ছাত্রাবাস। 12 নম্বরে আছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দ দিতে ব্যবহৃত হয়েছে তা কারণসহ লেখো। চিকচিক করে বালি কোথা নাই কাদা, ভয়ে গা ছমছম করছে, ছেলেটিকে চোখে চোখে রেখো, লোকটি হনহন করে হেঁটে গেল, তাকে দেখতে নরম সরম মনে হলো, সে মানসিকভাবেই খুবই শক্ত। 13 নম্বর নিচে শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অস্তিত্ব, শিক্ষা ব্যবস্থা, সমীচীন, পিপীলিকা, সান্ত্বনা, শ্রদ্ধাঞ্জলি, সম্বলিত, দারিদ্রতা। প্রত্যেকটা হচ্ছে 0.5 মার্কস করে, 10টায় 5 মার্কস। 14 নম্বর মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি, এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লিখো। বিবেচ্য বিষয় হচ্ছে উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ, চিন্তা ও অনুভূতির প্রকাশ। ঠিক আছে, এখানে থাকবে আরও 5 নাম্বার। আর 15 নাম্বারটা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতার লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন? যুক্তি দাও। 11 থেকে 15 নাম্বার এই যে 5টা প্রশ্ন আছে এখান থেকে তোমাদের হচ্ছে যে কোনো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, NH3। এবার আসো রচনামূলক প্রশ্ন দেখব দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টার উত্তর দিতে হবে। যেমন 16 নম্বর প্রশ্নটা দেখো, এখানে সত্যজিৎ রায়ের আঁকার একটা ছবি দেওয়া আছে, এর আলোকে তোমাদের এখানে 2টা প্রশ্ন আছে। 16 ক নম্বরে হচ্ছে উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। খ নম্বরটা হচ্ছে দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো। তারপর 17 নম্বরে আছে সংবাদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। BBC বাংলা একটা খবর আছে, রমজান মাসে রাজধানীর বাসাবর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুদের ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরও 16 বছর ধরে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকে তিনি মন্দিরের ফান্ড থেকে ইফতার বিতরণ শুরু করেন। ক নম্বর প্রশ্ন, BBC বাংলা খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। খ নম্বর, উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কীভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। তারপর দেখো 18 নম্বর যে প্রশ্নটা আছে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও।
মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকার্জনের একমাত্র পথ হচ্ছে মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদারা খাস জমি বন্দোবস্ত দিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদের স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায়। মাহমুদুরা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে, হয় জমি নয় জীবন এই প্রত্যয় বুকে নিয়ে। ক নম্বর প্রশ্ন, যোগ গল্পের ওসমান, নবু খা, করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। খ নম্বর হচ্ছে, তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্য ঘরের মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে। তারপর দেখো 19 নম্বর প্রশ্নে কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। ক নম্বরে আছে কি, কবিতাংশটি তোমরা যেখানে সাধো কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। খ নম্বরে আছে কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্নটা দেখো, সময় 5ই আগস্ট 2024, স্বৈরশাসকের পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গ্যান্ডারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয়, কিন্তু চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। চিঠিতে আনাস লিখেছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ঠিক আছে, এখানে দেখো এটা হবে কি, কষ্ট না পেয়ে হবে। ঠিক আছে, তো এই যে এখানে হচ্ছে কি সত্যিকারের ছবিটা দেওয়া আছে, চিঠির ছবিটা এখানে ছবি তুলে তোমাদের প্রশ্নে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। ক নম্বরে কি, আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো। খ নম্বর হচ্ছে আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধাদের খাতা একই চেতনার প্রতিফলন, মন্তব্যটি ব্যাখ্যা করো। এখানে দেখো তোমাদের হচ্ছে 8টা থেকে বা 7টা থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখানে 5টা প্রশ্নই দেওয়া হয়েছে, তবে তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম 7টা প্রশ্ন থাকবে, 7টা থেকে তোমাদের হচ্ছে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই যে বর্ণনামূলক প্রশ্নের জন্য প্রতিটা প্রশ্ন 4 নাম্বার করে, তাহলে 5 8 কত 40। তো আমরা কিন্তু মানবন্টন অনুযায়ী সিলেবাসটা এখানে দেখলাম, এটা নমুনা প্রশ্ন দেখলাম। আবারও বলছি, 15 নাম্বার থাকবে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী, 10 নাম্বার থাকবে এক কথায় প্রশ্নের উত্তর, 20 নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে তোমাদের আরও 15 নাম্বার থাকবে কিছু ছোট প্রশ্ন থাকবে। তো এইগুলো কত 60, মানে 15 নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন যেগুলো প্রেক্ষাপট ছাড়া, তাহলে এগুলো হচ্ছে মধ্যে 15 10 25, 25 আর 20 45, আর 15 60, আর 40 নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন। এই মোট হচ্ছে 100 নাম্বার। ঠিক আছে, এখানে দেখো নমুনা উত্তরে কী বলা আছে, যে পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরে হুবহু চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীর উত্তর এই নমুনা উত্তরের চেয়ে ভালো, সমমানের বা খারাপ হতে পারে। প্রদত্ত নমুনা উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তর থাকতে পারে। উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দ চয়ন, বাক্য গঠন, উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াই স্বাভাবিক। পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে, সেজন্য অর্ধেক নম্বর দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, এগুলো আমরা আগেই আলোচনা করেছিলাম। আমরা হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি। 16 নম্বরের উত্তর হচ্ছে অপ্রমিত রীতি বা আঞ্চলিক রীতি বা কথ্য রীতি। 17 অঘোষ মহাপ্রাণ ধ্বনি। 18 সুন্দর প্লাস স্ন যোগ অ। 19 নম্বর হচ্ছে মনস্থির। 20 নম্বর হচ্ছে চারভুজ যে ক্ষেত্রের। 21 এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। 22 উত্তর হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে। 23 উত্তর চন্দন। 24 উত্তর জীবন থেকে নেওয়া। 25 হচ্ছে লাল নীল দীপাবলি। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নটা নিয়ে তোমরা একটা ধারণা পেয়ে গেলে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে। আবারও বলছি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু ব্যবহার করবেন না তোমাদের শিক্ষকরা। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, তোমাদের ধারণার জন্য এই প্রশ্নটা সরকার থেকে দেওয়া হয়েছে। তো ভালো করে পড়াশোনা করতে থাকো। আমরা তো সিলেবাস দিয়ে দিয়েছি এনসিটিভি থেকে যেটা দেওয়া হয়েছে, সেই টপিকগুলো ভালো করে পড়ো। আর 30% শিক্ষণকালীন মূল্যায়নের জন্য প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, আশা করি তোমাদের কাজে দিবে। এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।